ইলেকশন কমিশন কি আর্মি আছে, নিজস্ব আর্মি আছে? এটাকে আমরা এই জন্য বলি টিপিক্যালি নন পার্টিজান ইলেকশন। যে কোনো মূল্যে হোক ইলেকশনগুলোকে ভালো করতে হবে। তারা বলছে যে সংসদ নির্বাচনে যদি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকজন যদি নির্বাচন করতে পারে তাহলে স্থানীয় সরকার নির্বাচনে কেন আমি সেটা বলছি যে এটা হঠাৎ করে করা হয় সেনাবাহিনীর কারণেই কিন্তু নির্বাচনটা পিসফুল হয়েছে। আর আমাদের দেশে কিন্তু স্থানীয় নির্বাচনে সহিংসতা সবসময় বেশি হয়। সেক্ষেত্রে নির্বাচনের পরিবেশ আরো শান্তিপূর্ণ হবে। আইনে কি আছে? এটা কি সরকার যখন বলবে ভোট তখন হবে নাকি নির্বাচন কমিশন বলবে স্থানীয় সরকার নির্বাচন? স্থানীয় সরকার নির্বাচনে আসলে ইলেকশন কমিশন তারিখগুলো চূড়ান্ত করতে পারে না। আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বর আগে এটা সম্ভব না। কোন নির্বাচনটা আসলে আগে দেওয়া উচিত নির্বাচন কমিশনের এই মুহূর্তে? ইউনিয়ন পরিষদ, আমার কাছে মনে হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আগে হওয়া উচিত। দর্শক, স্বাগত আপনাদের একাত্তর টেলিভিশনের পডকাস্ট আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় স্থানীয় সরকার নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন। আপনারা জানেন যে সংসদ নির্বাচনের পর আসলে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু অনেকেরই জানার আগ্রহ। আসলে এবার যেহেতু নির্দলীয় নির্বাচন হবে, নির্বাচনের পরিবেশ কেমন হবে, মোটা এই সার্বিক বিষয়ে আমরা কথা বলতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর আব্দুল আলিম। তিনি একজন নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য। স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। বেশ কিছু বছর ধরেই আমরা দেখেছি আপনি শুধু বাংলাদেশই না, বাংলাদেশের বাইরেও অনেক দেশের নির্বাচন আপনি পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন, বিভিন্ন রিপোর্ট দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কিন্তু সংসদ নির্বাচন নিয়েও যদি কিছুটা বলি। গত যে সংসদ নির্বাচন হলো সেই নির্বাচনটা আপনার কাছে অন্য বছরের তুলনায় কেমন, মানে আলাদা মনে হয়েছে কিনা? ধন্যবাদ। এটা মূলত বোঝা যায় যারা নির্বাচন পর্যবেক্ষণ করে তাদের প্রতিবেদন থেকে, এবং আপনি খেয়াল করে দেখবেন যে 2014, 18, 24 এই নির্বাচনগুলো কিন্তু বিদেশি পর্যবেক্ষক ছিল না বললেই চলে। ইলেকশন কমিশন কিছু লোককে দাওয়াত করে নিয়েছিল, কিন্তু যারা প্রফেশনাল অবজারভার, যারা পেশাদার পর্যবেক্ষক, তাদের কেউ নিজের ইচ্ছায় ইলেকশন পর্যবেক্ষণ করতে আসে নাই। কিন্তু এবার কিন্তু মোটামুটি একটা ভালো সংখ্যক বিদেশি পর্যবেক্ষক এসেছিল, যেমন ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা অ্যানফেল। তারা ইলেকশন পর্যবেক্ষণ করে যে রিপোর্ট দিয়েছে তারা বলেছে ইলেকশন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। আর আমি নিজেও ইলেকশনের দিন প্রায় 15-16টা কেন্দ্র ঘুরেছি, আমি কোথাও কোনো অনিয়ম দেখতে পাই নাই, আমার চোখে পড়ে নাই। তারপরে যে শান্তিপূর্ণ অবস্থানটা দেখতে পেয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম সেরা, আমি যদি ওই হিসাবে বলি যে শান্তিপূর্ণ এই ক্রাইটেরিয়া ধরে, তাহলে অন্যতম সেরা শান্তিপূর্ণ নির্বাচন। এবং এখানে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় রোলটা প্লে করেছিল সেনাবাহিনী, কারণ সেনাবাহিনীর যে বিশাল একটা রোল। এবং আপনি আরও জানেন, যেটা আপনি বললেন যে আমরা এই সংস্কার কমিশন থেকে একটা সুপারিশ করেছিলাম যে সেনাবাহিনীকে আবার নিয়ে আসতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়, যাতে করে তারা মাঠে থাকতে পারে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে। কারণ শুধু মাঠে থেকে তো লাভ নেই। একটা বাহিনী মাঠে থাকলেও তাদের কোনো ক্ষমতা নাই, তারা কোনো কাজ করতে পারবে না, তাহলে তো ইউজলেস। এই জন্যে তারা যে মাঠে ছিল তারা পূর্ণ শক্তি নিয়েছিল, পূর্ণ ক্ষমতা নিয়েছিল। এটা একটা বড় পরিবর্তন এনেছে, মানুষের মধ্যে আস্থা অর্জন করতে পেরেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে গত নির্বাচনের সময় একদিন দুদিন আগেও অনেকে বলতেছিল ইলেকশন হবে না। আমাকে অনেক গণমাধ্যম জিজ্ঞেস করতেছিল যে ইলেকশন হবে না। আমি উল্টা তাদেরকে প্রশ্ন করলাম কেন ইলেকশন হবে না, না হওয়ার মতো কী কারণ আছে? তখন তারা নানাভাবে বললো, আমি আমার মতো ট্যাকেল করলাম, যদি দেখালাম না আমি তো না হওয়ার মতো কোনো কারণ দেখতে পাচ্ছি না, ইলেকশন হবে এবং ভালোভাবে হবে, এবং তাই হয়েছে। কাজে এটা আমার কাছে মনে হয় যে এটা ভালো নির্বাচন। বাট আমি যেভাবে চিন্তা করি বা বলি, একটা ইলেকশন দিয়ে কিন্তু নির্বাচন ব্যবস্থার প্রাতিষ্ঠানিককরণ সম্ভব না। আমরা যদি ধরে নেই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ছিল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রাতিষ্ঠানিকীকরণের ভিত্তি, তাহলে আমাদের যাত্রাটা শুরু হলো ওখান থেকে। এবং এই যাত্রার থেকে আমাদেরকে এখন সামনে এগোতে হবে। সামনে কোথায় এগোতে হবে? সামনে যে আপনি যারা বললেন আপনার শুরুতে, স্থানীয় সরকার নির্বাচন, এই প্রত্যেকটা নির্বাচন ভালো করতে হবে। আপনি তো সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন। আপনারা যেই সুপারিশগুলো নির্বাচন কমিশনকে দিয়েছেন, সংসদ নির্বাচনে তারা সেটি কতটুকু বাস্তবায়ন করেছে? আমরা কিন্তু সুপারিশ ইলেকশন কমিশনকে দিই নাই, আমাদের সুপারিশ আছে সরকারের কাছে। মানে আমাদের যে কমিশন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল সেটা সরকার গ্রহণ করেছিল, ইলেকশন কমিশন করে নাই। তা আমরা আমাদের প্রতিবেদনটা জমা দিয়েছিলাম সরকারের কাছে। সরকার হয়তো কমিশনকে বলেছে আপনারা এখান থেকে নেন যা যা পারেন, অনেকগুলো নিয়েছে। এবং আমার যতটুকু মনে পড়ে আমরা ছোটোখাটো মিলিয়ে প্রায় 250টির মতো সুপারিশ করেছিলাম। বাট হয়তো 50 থেকে 60টার মতো ইলেকশনের আগে অ্যাকসেপ্টেড হয়েছে, বাকিগুলো হয় নাই। অনেকগুলো কারণ আছে, কিছু কারণ আছে। আমাদের কিছু সুপারিশ ছিল সংবিধানের সাথে সম্পর্কিত, ওগুলো করতে গেলে সংবিধান পরিবর্তন আনতে হবে। আর একটা সময়ের ব্যাপার, আর একটা কিছু ছিল যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আলাপ আলোচনা করা দরকার।
এই সময়টা ইলেকশন কমিশনের হাতে হয়তো ছিল না। তা আমরা আশা করব যে এখন তো সময় আছে, আগামী নির্বাচনের পূর্বে মাত্র আমাদের তো কয়েক মাস মাত্র হয়ে গেল নির্বাচন, 6 মাসের মতো, আরও প্রায় 4-4.5 বছর সময় আছে। এর মধ্যে হয়তো আমরা আশা করব যে আমাদের যে সুপারিশগুলো এগুলো সব আস্তে আস্তে বাস্তবায়ন হবে। এবার স্থানীয় সরকার নির্বাচন তো নির্দলীয় হবে, আপনার কি মনে হয় নির্দলীয় হলে কি ধরনের পরিবর্তন আসতে পারে বা এটার সুবিধা কেমন হবে, এটার পজিটিভ দিক কি? আমাদের এটার সুবিধা অসুবিধা দুটোই আছে। একটা সুবিধা হলো যে আপনি যেটা আমরা আগে দেখেছি, দল থেকে যখন প্রার্থী মনোনয়ন দেয় তখন একটা টাকার খেলা ছিল, অর্থাৎ স্থানীয় এমপি বা অন্য যারা আছে তারা সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে বলতে আমি তোমাকে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করে দেবো কেন্দ্র থেকে, আমাদের সেন্ট্রাল পার্টির থেকে, এইভাবে কাজটা করতো। আবার আমরা আরেকটা জিনিস দেখতাম যে সেখানে স্বতন্ত্র প্রার্থীও থাকতো, দলীয় প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থী একই দলের, অর্থাৎ হয়তো মেয়র সাহেব একজনকে প্রার্থী দিয়েছেন, দল থেকে একজনকে দিয়েছেন, আবার এমপি সাহেব একজনকে প্রার্থী দিয়েছেন। সো একই দল থেকে 2জন 3জন 4জন করে প্রার্থী থাকতো। অর্থাৎ একই দল থেকে যখন 3জন 4জন থাকে তখন কি হয়, তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট বাড়ে এবং ওই ভোট কেন্দ্রগুলো তারা দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে। সবাই চিন্তা করে আমি তো সরকার দলের লোক, যদিও একজন দল থেকে মনোনীত, বাট আরেকজন মনে করে আমি এমপি সাহেবের মনোনীত, আরেকজন মনে করে আমি মেয়র সাহেবের মনোনীত। হ্যাঁ, ফলে তারা ওই কেন্দ্রগুলো দখল করার চেষ্টা করে। সো ওইটা ইলেকশনের পরিবেশটাকে নষ্ট করে দিয়েছিল। আরেকটা জিনিস ছিল, অনেক জায়গায় ভয়ভীতি দেখিয়ে, আপনার নিশ্চয় মনে আছে এই গত যে স্থানীয় নির্বাচনগুলো হয়েছিল অনেক ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ছিল। আপনি ইউনিয়ন পরিষদ বলেন, সিটি কর্পোরেশন খুব কম ছিল, ওই যে ওই যে পৌরসভা, উপজেলা পরিষদ, মানে এত সংখ্যায় আনপোস্ট ইলেকশন ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতা, চিন্তাই করা যায় না। এবং এখানে একটা গেম ছিল, গেমটা হচ্ছে কাউকে হয় টাকা দিয়ে অথবা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছিল, পেশি শক্তির ব্যবহার করে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছিল যে আপনি ইলেকশন করতে পারবেন না। এবং ওই একজন প্রার্থী থাকায় উনি নির্বাচিত হয়ে গেলেন। সো এই জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি। আর এখন নির্দলীয় হওয়াতে আরেকটা মানে সবচেয়ে ভালো দিক আছে, তারা খারাপ দিকও আছে। খারাপ দিকটা কি, যেহেতু এটা নির্দলীয় তার মানে দল কাউকে অফিসিয়ালি মনোনয়ন দিতে পারবে না। ফলে কি হবে, ওই দলের একাধিক প্রার্থী কিন্তু থাকতেই পারে। একজনকে হয়তো দল আনঅফিসিয়ালি বললো যে তুমি আমাদের প্রার্থী, বাট ওই প্রার্থীর বাইরে কিন্তু ওই দলে আরও লোকজন ইন্টারেস্ট দেখাবে যে আমি ইলেকশন করব। এটা কন্ট্রোল করা খুব ঝামেলা হবে। আর যখন কন্ট্রোল করা ঝামেলা হবে, অর্থাৎ একই দলের একাধিক প্রার্থী থাকবে, তখন কিন্তু সহিংসতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এবং আমার কাছে মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ হবে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য। এটা আসলে কার জন্য চ্যালেঞ্জ হবে, সরকারের জন্য না সবার জন্যই? কারণ ইলেকশন কমিশন তো একা ইলেকশন করতে পারে না। আমি সবসময় বলি, আপনি খেয়াল করে থাকেন, ইলেকশন কমিশন কি আর্মি আছে, নিজস্ব আর্মি আছে, নিজস্ব পুলিশ আছে, নিজস্ব বিজিবি র্যাব আছে? নাই। ইভেন কি যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যাদের সাহায্যে ইলেকশন কমিশন ইলেকশন করে, এটা কি তাদের? শুধুমাত্র প্রত্যেকটা উপজেলায় জেলায় একটা করে নির্বাচন অফিস আছে, ওখানে জনবল খুব লিমিটেড, তাই না? তো তাদের একার পক্ষেও কিন্তু ইলেকশন করা সম্ভব না। এই জন্য ইলেকশন কমিশনের সঙ্গে সরকার এবং পলিটিক্যাল পার্টি অ্যাটলিস্ট এই দুইটা হ্যান্ডস আগে আসতে হবে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি থেকে বলতে হবে তাদের যে প্রার্থী তাদেরকে যে তোমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই মারামারি করবে না, সহিংসতা করবে না, অনিয়ম করবে না, স্ট্রংলি এই কথাগুলো বলতে হবে। আর হচ্ছে একই সঙ্গে সরকার যাতে বলে এই যে স্থানীয় প্রশাসনকে, কারণ মানে আমি যতটুকু জানি যে এবারে যে স্থানীয় নির্বাচন, এখানে বোধহয় ইলেকশন কমিশন নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হবে, কিন্তু তাদের হয়তো বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে না, আমি যতটুকু এখন পর্যন্ত দেখেছি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে। তা যদি না থাকে তখন কিন্তু তাদের হেল্প লাগবে কার? ডিসি, এসপি, এদের সাহায্য লাগবে, ম্যাজিস্ট্রেট, এদের সাহায্য লাগবে। সো তাদের নিউট্রালিটি খুব ইম্পর্ট্যান্ট। এবং এই নিউট্রালিটি করতে গেলে সরকারকে বলতে হবে এদেরকে যে তোমরা নিউট্রাল রোল প্লে করো, তোমাদের দেখা দরকার নাই যে কে কোন দলের প্রার্থী, তোমাদের লক্ষ্য একটাই যে তোমরা ইলেকশন কমিশনকে সহায়তা দেওয়া, তাদেরকে সাপোর্ট করা, সো ফেয়ার ইলেকশন করা। এবং আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা এই যে একটা ভালো ইলেকশন করলাম 12 ফেব্রুয়ারি, যদি কন্টিনিউয়াসলি আগামী নির্বাচন করলে ভালো না হয় কোনো কারণে, তখন কিন্তু অনেক প্রশ্ন উঠবে। এই জন্য যে কোনো মূল্যে হোক ইলেকশনগুলোকে ভালো করতে হবে। এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা যেমন দেখি যে নির্বাচন কমিশনে সেদিন একটি রাজনৈতিক দল গেল এবং তারা যেমনটি বলতেছে যে এই নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবে নিরপেক্ষ হবে না, এবং তাদের অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশনে এখন যিনি অতিরিক্ত সচিব আছেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, এই ধরনের অভিযোগ আসছে। তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন কি করতে পারে? না, আমি যেটা বললাম যে একজন অতিরিক্ত সচিবই কিন্তু সব সিদ্ধান্ত নিতে পারে না, আলটিমেট সিদ্ধান্তটা নেয় কে? কমিশন। আপনি জানেন যে আমাদের 5 জন আমাদের যে কমিশন আছে 5 মেম্বার বিশিষ্ট,
সিইসির নেতৃত্বে বাকি আরও 4 জন কমিশনার। কাজে তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। কমিশন সভা তারা করেন এবং কমিশন সচিবালয়ের কাজটা হচ্ছে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা, এর বাইরে কিন্তু কিছু করার নেই। আনঅফিসিয়ালি যদি কোনো কিছু করে থাকে, যদি কমিশন যায় বুঝতে পারে, জানতে পারে, তাহলে নিঃসন্দেহে তারা হয়তো অ্যাকশন নেবে। আর নিয়োগটা আমি যতটুকু শুনেছি কমিশন দেয় নেই, হয়তো অন্য দিক থেকে আসছে। বাট এই কাজটা কোথায় না করলে ভালো হতো আর কি, আমার কাছে মনে হয়। হ্যাঁ, কারণ যেহেতু ইলেকশন কমিশন একটা স্বাধীন সংস্থা, তাদের চাওয়াটা কি ওইটাকে গুরুত্ব দিয়েই কাজটা করা উচিত, করা ভালো। না হলে যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা প্রতিষ্ঠান, তখন এটার গ্রহণযোগ্যতা, এটার স্বাধীনতা নিয়ে এক ধরনের প্রশ্ন উঠবে, ওটা খুব স্বাভাবিক। এই জন্যই যারাই সরকারে থাকুক এই জিনিসগুলো ভাবা উচিত প্রত্যেকেরই। তারপর আমি বলবো যে উনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, এখন যেহেতু কমিশনের সঙ্গে কাজ করবেন, যে কারণে ওনার পিছনের দিক দিয়ে না থাকে, অতীতে যদি না দেখি, তাহলে আমি আশা করবো যে উনি হয়তো এই নিউট্রালিটির সঙ্গে ওনার যে নিরপেক্ষতা সেটা বজায় রেখে উনি কাজগুলো করবেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো এমনও বলছে এখন সরকারের পক্ষ থেকে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা যদি স্থানীয় সরকার নির্বাচনের সময় থাকে সেই ক্ষেত্রে নির্বাচন নিরপেক্ষ হবে না বা তাদের একটা প্রভাব থাকবে, এরকম কি হওয়ার সম্ভাবনা না, আছে? তারা তো পদত্যাগ করতে হবে তাদেরকে। তারা নির্বাচন করার আগে, তফসিলের আগেই তাদেরকে রিজাইন করতে হবে। তারা যদি নির্বাচন না করে কিন্তু সেই সময় যদি তারা প্রশাসনে থাকে না করে, তখন তারা থাকলে তো কি সমস্যা হবে? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ধরেন যে মিস্টার এক্স কোন একটা সিটি কর্পোরেশনের প্রশাসক, উনি যদি ইলেকশন না করে, তাহলে উনি যদি স্বাভাবিকভাবে, অর্থাৎ ওই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে যদি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন, হ্যাঁ, এবং উনি যদি কোনো রকম, আমাদের যে আচরণ বিধিমালা আছে, আপনার আচরণ বিধিমালা কিন্তু বলা আছে যে খসড়াটা যেটা করেছে এখনও চূড়ান্ত হয় নাই, আপনি যদি পড়ে দেখেন, যেমন ধরেন যে অন্যান্য স্থানীয় প্রশাসন নির্বাচন, এখানে সিটি কর্পোরেশনের মেয়র কিংবা তার যে সমমর্যাদা অর্থাৎ প্রশাসক, তারা কেউ ক্যাম্পেইন করতে পারবে না। এটা কিন্তু আচরণ বিধিমালার একটা অংশ। আপনি ধরেন যে মিস্টার এক্স কোনো একটা জায়গায় প্রশাসক, সেখানে হয়তো মিস্টার ওয়াই ইলেকশন করতেছে, এক্স কিন্তু ওয়াইয়ের পক্ষে কোনো প্রচারণা করতে পারবে না, এবং এটা ইলেকশন কমিশন মনিটরিং করবে, এটা দেখবে। কাজেই আমার কাছে মনে হয় এটা কোনো সমস্যা না। এখন নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যে আচরণ বিধি বা যে নীতিমালা করেছে, সেখানে একটা বিষয় আছে যে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন বা লাভজনক প্রতিষ্ঠানে থেকে নির্বাচন করা যাবে না। এই বিষয়টা আসলে জামাত মানতে চাচ্ছে না। জামাত দাবি করছে এই নিয়মটা যাতে পরিবর্তন করা হয়। এটা আসলে দুটো জিনিস আছে এটার। একটা হচ্ছে এটা হঠাৎ করে করা হলো, আগে কিন্তু বলা হয় না। তারা বলছে যে সংসদ নির্বাচনে যদি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের লোকজন যদি নির্বাচন করতে পারে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে কেন পারবে না? সেটা বলছি যে এটা হঠাৎ করে করা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত যে নীতিমালা আছে ওখানে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্ভুক্ত করার ফলে ইলেকশন কমিশন বাধ্য এই কাজটা করতে যাচ্ছে, তাদের আর অপশন নেই। কারণ সরকার তাদের যে পলিসি, তাদের নীতিমালা, তার মধ্যে এটাকে ঢুকিয়ে ফেলেছে। কাজে কমিশনকে আইনের মধ্যে আনতে হবে, বিধিবিধানের মধ্যে আনতে হবে, কোনো অপশন নেই। বাট আমার কাছে মনে হয় এই কাজটা আরও আগে করা দরকার ছিল, কারণ অনেক এমপিওভুক্ত শিক্ষক কয়েক বছর ধরে হয়তো তার এলাকায় ইলেকশন করার জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন, অনেক বছর ধরে, 2 বছর, 3 বছর, 4 বছর, অনেকে 10 বছর, যে আমি ভবিষ্যতে এখানে মেয়র পদে কিংবা ইউনিয়ন চেয়ারম্যান পদে কিংবা উপজেলা চেয়ারম্যান পদে ইলেকশন করব। হ্যাঁ, হয়তো একজন নারী, উনি কোনো একটা এমপিভুক্ত স্কুলের শিক্ষক, উনি সদস্য পদে ইলেকশন করার চিন্তা করছেন। এরকম অনেকেই প্রস্তুতি নিচ্ছেন, কারণ ইলেকশনটা যদি আমরা ভোট দিই একদিন, এটা প্রস্তুতি কিন্তু অনেক দিন আগে শুরু হয়। সো এটা তাদের জন্য ফ্রাস্ট্রেটিং। এই জন্য আমি বলবো যে কাজটা আরও আগে করতে পারলে ভালো হতো আর কি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে এটা হচ্ছে যে যদিও এমপি সাহেবরা করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে একই ব্যক্তি একটা জায়গায় আছেন, একটা পদে আছেন, উনি আবার হঠাৎ করে আরেক জায়গায় আসবেন, এটা কিন্তু একটু আনএথিক্যাল হয়ে যায় একটা দিক থেকে চিন্তা করলে। আবার একই সঙ্গে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, অনেক এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনের দায়িত্ব পালন করেন, প্রিসাইডিং কিংবা সহকারী প্রিসাইডিং কিংবা পোলিং অফিসার হন, ওখানেও কিন্তু এক ধরনের সাংঘর্ষিক হয়ে যায়। সো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে একদিকে ভালো আর একদিকে খারাপ, এটার ভালো খারাপ আছে, নেগেটিভ আছে, বাট এই কাজটা আরো আগে করলে ভালো হবে। আরেকটা বিষয় নির্বাচন কমিশন পরিবর্তন এনেছে, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা আসলে কতটুকু ভূমিকা পালন করবে? খুবই ভালো উদ্যোগ। এবং আপনার আমি যে প্রথমে যেটা বললাম যে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কারণেই কিন্তু নির্বাচনটা পিসফুল হয়েছে, এরকম পিসফুল হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। আর আমাদের দেশে কিন্তু স্থানীয় নির্বাচনে সহিংসতা সবসময় বেশি হয়। আপনি যদি আমাদের যে স্বাধীনতার পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে যদি অ্যানালিসিস করেন, কম্পেয়ার করেন, তাহলে ইন জেনারেল স্থানীয় নির্বাচনগুলোতে সহিংসতা বেশি,
এবং এই যে গত যে নির্বাচনগুলো হয়ে গেছে স্থায়ী নির্বাচন, অর্থাৎ 2015 সালে তো আমাদের আইন চেঞ্জ করে এটাকে দলীয় প্রতীক দিয়ে করা হলো, তারপরে সহিংসতা আরও বেড়ে গিয়েছিল। হ্যাঁ, কাজেই আমার কাছে মনে হয় ওই ট্রেনটাকে আটকানোর জন্যে সেনাবাহিনী যদি মাঠে থাকে, এটা একটা পজিটিভ একটা মেসেজ মানুষের কাছে যাবে, একটা পজিটিভ বার্তা যাবে এবং মানুষের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে মাঠে সেনাবাহিনী আছে, আমি ভোট কেন্দ্রে যাব। অনিয়ম কম হবে বা বিশৃঙ্খলা কম অনিয়ম কম করবে বা করবে না, তাও হতে পারে, হয় কম হবে না হয় করবে না। আর যেহেতু সেনাবাহিনী যখন থাকবে তখন তো তারা ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে থাকবে, সো এটাকে যদি তারা এক্সারসাইজ করে ঠিকভাবে। ঋণগ্রস্ত, ঋণ খেলাপি বা বিল খেলাপি, এই বিষয়টা কোনো স্পষ্ট কোনো নিয়ম ছিল না। এখন নির্বাচন কমিশন যেটা করতে চাচ্ছে যে সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার যে সুপারিশ তারা করছেন, এটাও খুব ভালো উদ্যোগ। কারণ এটা কিন্তু সবসময় প্রশ্ন ওঠে, আমাদের অতীতের প্রায় বেশিরভাগ নির্বাচনে প্রশ্ন উঠেছিল যে অনেক ঋণ খেলাপি ইলেকশন করেছে, অনেক দ্বৈত নাগরিক ইলেকশন করেছে। আমার মনে আছে আমি তো ইলেকশন নিয়ে অনেক গবেষণা করেছি, সিলেট অঞ্চলে কয়েকটা গবেষণা করেছি। তা ওখানে দেখলাম যে অনেক ব্যক্তি যারা লন্ডনে থাকেন কিংবা নিউ ইয়র্কে আমেরিকায় থাকেন, ওই সব দেশের নাগরিক তারা, বাট তারা এই তথ্যটা গোপন করে এসে ঢাকা বাংলাদেশ ইলেকশন করেন, সিলেট ইলেকশন করেন। এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি কোনো কোনো ক্ষেত্রে তারা ইলেক্টেড হচ্ছেন, 6 মাস গিয়ে ওখানে থাকতেছেন, ওখান থেকে অনলাইনে টেলিফোনে উনি কাজগুলো সারতেছেন। দ্বৈত নাগরিকত্বের বিষয়টা এবার স্পষ্ট করা হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই যে জিনিসগুলো দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি, এই দুইটাই যদি আইনটাকে কমিশনস, আপনি বললেন, আমিও শুনেছি যে তারা এটাকে স্পষ্ট করার চিন্তা করছেন যাতে করে এই দ্বৈত নাগরিক বা ঋণ খেলাপি এরা নির্বাচনে আসতে না পারে। এটাও প্রশংসনীয় উদ্যোগ, বাট এটা খুব স্ট্রিক্টলি এটাকে বাস্তবায়ন করতে হবে, শুধু কাগজে কলমে থাকলে হবে না। কারণ গত নির্বাচনের সময় কিন্তু অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সো যাতে এই স্থানীয় নির্বাচনে কেউ আর প্রশ্ন করতে না পারে, ওইভাবে স্বচ্ছতার সঙ্গে কমিশনকে কাজ করতে হবে। বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সংসদে বলেছেন যে অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন কমিশন বলছে যে সরকারের কাছ থেকে তাদের কাছে কোনো সুস্পষ্ট বার্তা নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আইনে কি আছে? এটা কি সরকার যখন বলবে ভোট তখন হবে, নাকি নির্বাচন কমিশন বলবে স্থানীয় সরকার নির্বাচন? স্থানীয় সরকার নির্বাচনে আসলে ইলেকশন কমিশন তারিখগুলো চূড়ান্ত করতে পারে না, কোনো আইনের মধ্যে এভাবে বলা নাই। এবং এই কারণে আমরাও ওই সংসদ কমিশনের একটা সুপারিশ ছিল আমাদের, যে সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ইলেকশন কমিশন যাতে তারাই সিদ্ধান্ত নিয়ে করতে পারে, সেই রাখা, বিধানটা রাখা। বাট এটা এখন পর্যন্ত হয় নাই, আমরা জানি না হবে কিনা। এই জন্যই সরকারের সঙ্গে এক ধরনের গ্রিন সিগন্যাল, এক ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। আর অনেকগুলো বিষয় আছে, যেমন ধরেন যে সীমানা, স্থানীয় সংসদ নির্বাচনের সীমা নির্ধারণ করে ইলেকশন কমিশন, আপনি জানেন। কিন্তু স্থানীয় যে পরিষদগুলো, উপজেলা কিংবা সিটি কর্পোরেশন কিংবা ইউনিয়ন পরিষদ বা নতুন উপজেলা হবে কি হবে না, কোনোটাকে ভাঙা হবে কিনা, এগুলো কে করে? স্থানীয় সরকার বিভাগ, তারা করে। সো এখানে কিন্তু একটা ব্যাপার আছে, কাজেই কমিশন ইচ্ছাগুলো করতেও পারবে না, তাই না? বাট তারপরে আমার কাছে মনে হয় যে অক্টোবরে বোধহয় ইলেকশনটা সম্ভব হবে না। কারণ এই গত সপ্তাহে বোধহয় ইলেকশন কমিশন ওই আইন খসড়া করেছে, এটা এখন চূড়ান্ত হয়নি, পাঠানো হয়েছে বা হচ্ছে বা হবে প্রসেসিং, হ্যাঁ, ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। তা ওখান থেকে ফেরত আসবে, একটু সময় লাগবে। তারপরে আপনি ধরেন যে নভেম্বর মাসে তো বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়, ফাইনাল এক্সাম। আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বর আগে এটা সম্ভব না। তফসিল ঘোষণা তো করতে হবে ধরেন 45-50 দিন আগে, তাই না? কমপক্ষে 45 দিন আগে। বাট গত ইলেকশনের সময় কমিশনকে দেখলাম যে আমাদেরও সুপারিশ ছিল টাইম ফ্রেমটা একটু বাড়িয়ে দেওয়া, যাতে প্রস্তুতিটা ভালোমতো নিতে। সো এখানে হয়তো একইভাবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনে কমিশন সময়টাকে বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে হয়তো আমি ধরে নিতে পারি 2 মাস। তা 2 মাস যদি হয়, এই যে কাজগুলো হাতে আছে, কমিশন থেকে আইন যাওয়া, সেটা ফেরত আসা, এবং হতে পারে যে ব্যাক অ্যান্ড ফোর্থ হতে পারে, কয়েকবার আইনটা যাওয়া আসা করতে হতে পারে চূড়ান্ত হওয়ার আগে। কাজে এখানে কিন্তু একটু সময় লাগবে। কাজে আমি যদি পুরো আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝিতে হয়, তারপরে সেপ্টেম্বরের মাঝামাঝি করলে এই ইলেকশনটা চলে যাচ্ছে নভেম্বরে ইলেকশন হওয়ার সুযোগ নাই। কারণ হচ্ছে সব স্কুলে পরীক্ষা। কাজেই আমার কাছে এই জন্য আমি বললাম যেটা সম্ভবত ডিসেম্বরে হবে, তার আগে সম্ভব ডিসেম্বর জানুয়ারি এই সময়ের মধ্যে না, আমাদের শুরুটা ডিসেম্বরেই করতে হবে হয়তো হবে। আর তারপরে যেহেতু স্থানীয় নির্বাচন অনেকগুলো নির্বাচন, ইউনিয়ন পরিষদ আছে তো কত, প্রায় 5000-এর কাছাকাছি। তারপরে আপনার পৌরসভা আছে বোধহয় 330টার মতো, উপজেলা আছে 400 সামথিং বা 500-এর কাছাকাছি, সিটি কর্পোরেশন 13টা, এখন আরও 2-একটা বাড়তে পারে। সো এইসব কাজ করতে করতে, আর যেহেতু ইলেকশনগুলো স্ট্যাগার্ড, ধাপে ধাপে হয়,
কাজে আমার কাছে মনে হয় এটা করতে কমপক্ষে 1.5 বছর সময় লাগবে। যদি ডিসেম্বরে শুরু হয় কমপক্ষে 1.5 বছর, আবার মাঝখানে রোজা আসবে, ঈদ আসবে, বর্ষাকাল আসবে, সেই সময় তো চ্যালেঞ্জ আছে। বন্ধ থাকবে। কাজে 1.5 বছর আগে সম্ভব। কোন নির্বাচনটা আসলে আগে দেওয়া উচিত নির্বাচন কমিশনের এই মুহূর্তে? আমার কাছে যদি আলোচনা আছে যে ইউনিয়ন পরিষদ, আমারও কাছে মনে হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আগে হওয়া উচিত। কারণটা হচ্ছে যে একটা সরকারের যে এজেন্ডা, তার যে কর্মসূচি কার্যক্রম, সেটা একদম মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে ইউনিয়ন পরিষদ, এবং ইউনিয়ন পরিষদের সঙ্গে জনগণের সরাসরি এক ধরনের একটা ইন্টারাকশন হয়। আপনি যে গ্রাম পর্যায়ের সেবা, এটা কিন্তু মানুষ ইউনিয়ন পরিষদ থেকে নেয়, তাই না? এবং এই যে নানা রকম যে কর্মসূচি, এই যে কাবি খা টাবি খা ইত্যাদি, এগুলো সব ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়। কাজে এইটা যদি আগে হয় তাহলে কিন্তু জনগণের সঙ্গে ওই যারা নির্বাচনের প্রতিনিধি হবেন তাদের সম্পর্কটা ভালো হবে, এবং সরকারের যে এজেন্ডা, যে কর্মসূচি, সেটা বাস্তবায়ন করাও অনেকটা সহজ হবে। কাজে এই সেন্স থেকে আমার কাছে মনে হয় যে ইউনিয়ন পরিষদটা আগে হওয়া উচিত। একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়তো সব শেষে দেয়া হবে, কারণ সেখানে প্রশাসক আছেন। এখন এই বিষয়টা নিয়ে অনেকে বলছেন যে বিতর্কিত হচ্ছে বিষয়টা, যে প্রশাসক আছে আমার দেখে কাছে মনে হয় এইভাবে বলাটা ঠিক না। হ্যাঁ, সেটা ওনারাই ওনাদের মতো সিদ্ধান্ত নেবেন, কে কোথায় আছে না আছে। আমার মনে হয় এটা বিবেচ্য বিষয় হওয়া উচিত না। নির্বাচন কমিশনের কাছে যেই নির্বাচন আগে মনে হবে সেটাই। আর সেটাই এটা তো আমি বললাম, এই সীমানার একটা ব্যাপার আছে, কাজে গভর্নমেন্টের সঙ্গে এক ধরনের একটা গ্রিন সিগন্যালের ব্যাপার আছে। সব কিছু মিলেই কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। এখন এই স্থানীয় সরকার নির্বাচন যতই নির্দলীয় হোক, একটা দলীয় প্রভাব তো মনে হয় থাকবে। ইলেকশন মানেই তো পলিটিক্যাল, রাজনৈতিক, তাই না? কারণ যিনি ইলেকশন করবেন উনি তো পলিটিক্যাল ব্যক্তি, যারা প্রার্থী হবেন পলিটিক্যাল ব্যক্তি। হয়তো উনি কাগজে কলমে পলিটিক্যাল লিখতে পারছেন না, বাট ওনার দলীয় পজিশন আছে, ওনার সঙ্গে দলের লোকজন ক্যাম্পেইন করবেন। হয়তো কিছু লোককে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কোড অফ কন্ডাক্ট নিয়ম অনুযায়ী, তাই না? বাট বেশিরভাগ তো তার সঙ্গে থাকবে, ক্যাম্পেইন করবে। আলটিমেটলি এটা মানে এটাকে আমরা এই জন্য বলি টিপিক্যালি নন পার্টিজান ইলেকশন। টিপিক্যালি ভালো বাংলাকে আমি জানি না, মানে এটা হচ্ছে এরকম যে আমাদের কাগজে কলমে নন পলিটিক্যাল, বাট আসলে ইলেকশনটা পলিটিক্যাল। আর স্থানীয় নির্বাচন কয়েক রকমের হয়, মানে যেমন ধরেন যে মালয়েশিয়া, সেখানে স্থানীয় কোনো নির্বাচন হয় না। যে দল ক্ষমতায় যায় তারা যেটা করে যে তারা মনে করে আমাদের যে এজেন্ডা কর্মসূচি, এটা বাস্তবায়ন করার জন্য আমাদের নিজেদের লোককে ওখানে বসাতে হবে, বসায় দেয়। ওটা আইন, স্থানীয় পর্যায়ে নিজেদের দলের লোককে বসায় দেয়। যেমন আমাদের প্রশাসক এখন যারা আছেন তারা তো দলীয় লোক, ঠিক একইভাবে মালয়েশিয়ায় কাজটা করা হয়। আবার কোথাও আছে পুরোপুরি পলিটিক্যাল, মানে ওই যে মানে পার্লামেন্ট ইলেকশন যেভাবে দল মনোনয়ন করে ঠিক একই স্টাইলে স্থানীয় নির্বাচনগুলোয় মনোনয়ন দিয়ে ইলেকশন হয়। আবার কোথাও আছে পুরোপুরি নন পার্টিজান, মানে পলিটিক্যাল পার্টির কোনো কাজ থাকবে না, এটা কমিউনিটির ব্যাপার, কমিউনিটি কাজ করবে। হ্যাঁ, আরেকটা যে মিক্সড আমাদের যে সিস্টেমটা, এইভাবে হয় আর কি সারা দুনিয়াতে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে প্রার্থী হিসেবে যিনি যোগ্য তিনি নির্বাচন করতে পারবেন, সেই ক্ষেত্রে তার অতীতে কোন রাজনৈতিক দলে ছিল সেটা নির্বাচন কমিশন দেখবে না, যদি তার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে। এই ক্ষেত্রে অনেকে বলছেন যে সেক্ষেত্রে কি তাহলে নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠন আছে সেই সংগঠনের কোনো ব্যক্তি যে অতীতে হয়তো আওয়ামী লীগের নির্বাচন করেছে তার আসলে নির্বাচনে আসার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। মানে যেহেতু উনি যদি যোগ্য হয়ে থাকেন, একজন প্রার্থী হওয়ার যে যোগ্যতা, এটা যদি ওনার থাকে, 25 বছর বয়স, তারপর ঋণ খেলাপি না হন, উনি যদি দ্বৈত নাগরিক না হন, আইসিটি অ্যাক্টে ওনার যদি কোনো চার্জ না থাকে, ওনার যদি এমনি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে, অন্য কোনো মামলায় সাজা না থাকে, তাহলে তো উনি ইলেকশন করতে পারবেন। সেক্ষেত্রে কি বিতর্কিত হবে? কারণ তিনি না, আইনের অনুযায়ী বিতর্ক হওয়ার কোনো সুযোগ নেই। বাট যেটা একটা চ্যালেঞ্জ হবে সেটা হলো যে অন্যান্য পলিটিক্যাল পার্টি যে কাজটা করতে পারে। ধরেন যে আমরা দেখলাম, হয়তো মনে করি যে আওয়ামী লীগ করতেন, যেহেতু দল নিষিদ্ধ, পরিচিত একটা মুখ, উনি ইলেকশন করতে আসছেন, ওনাকে হয়তো আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ওনাকে প্রচার থেকে বঞ্চিত রাখা, ওনার ব্যানার টানার ছিঁড়ে ফেলা, ওনার পর হামলা করা, এইসব হতে পারে। এই জন্যেই সেনাবাহিনীটা খুব দরকার এবার নির্বাচনের জন্য। অর্থাৎ আমাদেরকে যে নিরাপত্তার যে প্ল্যানটা, এটা একটু শক্ত থাকে। স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের কি চ্যালেঞ্জ আছে আর সরকারের কি চ্যালেঞ্জ আছে? ইলেকশন কমিশন চ্যালেঞ্জ তো অনেকগুলো বললাম। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে নিরাপত্তা, ইলেকশনের নিরাপত্তা, এটা একটা বড় চ্যালেঞ্জ, যেটার ব্যাখ্যা আমি আগে দিয়েছি। 2 হচ্ছে যদিও ইলেকশন কমিশনের লোকরা রিটার্নিং অফিসার থাকবে, কিন্তু তারপরেও যেহেতু তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে না, সো অন্য অ্যাডমিনের অন্য যারা আছে তাদের হেল্প লাগবে, ওইটা যথাযথভাবে পাওয়া।
আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ। এটা আরেকটা হচ্ছে যদি আওয়ামী লীগের লোকেরা, মানে আওয়ামী লীগ তো নাই, ওই যারা ছিল আর কি, তারা যদি ইলেকশন করে, ওইখানে একটা সহিংসতার সম্ভাবনা আছে তাদেরকে ট্যাগ দিয়ে। সো এইটাকেও ট্যাকেল করা। সেক্ষেত্রে সরকার কি ধরনের ভূমিকা পালন করতে হবে? সরকারের ভূমিকা হচ্ছে ওই যে আমি শুরুতে বলেছি, সরকার তার দলের লোকদেরকে, শুধু সরকারি দল না, সব রাজনৈতিক পলিটিক্যাল দল পার্টি যারা ইলেকশন করবে তারাই তাদের দলের প্রার্থীদেরকে একটা মেসেজ দিতে হবে যে বাবারা তোমরা মারামারি করো না, ঝগড়াঝাটি করো না, শান্তিপূর্ণভাবে ইলেকশন করো। অনেক বছর পরে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, কাজে ইলেকশনটা যাতে ফেয়ার হয়, এই মেসেজটা দিতে হবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি নির্বাচনের সিস্টেমটা যদি আমাদেরকে একটু বলতেন, রাষ্ট্রপতি নির্বাচন কেমন, কি পদ্ধতিতে হয়? আমাদের যে সংবিধান, এই সংবিধানের 48 বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা, জনগণের ভোট দেওয়ার কোনো অধিকার সেখানে নাই। কাজেই যদি এবং রাষ্ট্রপতির পদ যখন শূন্য হবে পদত্যাগ করলে, সেক্ষেত্রে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। 90 দিন মানে 23 অক্টোবর বোধ হয়, 23 অক্টোবর সম্ভবত, 23 অক্টোবর তারিখের মধ্যে নির্বাচন শেষ করে ফেলতে হবে। এখন যদি একাধিক প্রার্থী থাকে বিভিন্ন দল থেকে, ধরেন 2জন বা 3জন প্রার্থী থাকলো, তখনই শুধু ভোট হবে। আর যদি না হয়, না থাকে, তাহলে বিনা আর ভোট হবে না। প্রতিদ্বন্দ্বিতায় এবং এটা হচ্ছে আমাদের আরেকটা আইন আছে সংবিধানের বাইরে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, প্রেসিডেন্ট নির্বাচন আইন 1991। এই আইনে যেটা বলা আছে, যদি একজন প্রার্থী বৈধ প্রার্থী হন রাষ্ট্রপতি পদের জন্য, তখন আর নির্বাচনের দরকার হবে না, তখন ওই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যাবে। মনোনয়ন তো নির্বাচন কমিশন থেকে নেবে, সেক্ষেত্রে মনে হয় রিটার্নিং কিভাবে হবে, অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলো নমিনেশন দিবে, তারা নমিনেশন পেপার সাবমিট করবে ইলেকশন কমিশনে, ইলেকশন কমিশন এটা করবে, তারা তফসিল ঘোষণা করবে, তফসিল করার পরে মনোনয়নপত্র সাব জমা হলো, এটা যাচাই বাছাই হবে, যাচাই বাছাই হওয়ার পরে যেগুলো যারা বৈধ প্রার্থী তাদেরকে রাখা হবে, যারা অবৈধ তাদেরকে বাতিল করে দেবে, যেভাবে হয় আর কি। তারপরে ইলেকশন যদি হয়, ভোট যদি হয়, তাহলে ভোট হবে, না হলে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন। আপনার কি মনে হয় এরপর রাষ্ট্রপতি আমার কে কাছে হতে পারে? না, এটা তো আমি বলতে পারবো না কে হবেন, কারণ আমাদের তো যেহেতু ভোট দেন সংসদ সদস্যরা, এটা খুব স্বাভাবিকভাবেই যেটা অনুমান করতে পারি যে সরকার দলের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা এমপি সংখ্যা অনেক বেশি, তাই না, আমাদের 350টা আসন সব মিলিয়ে ওই সংরক্ষিত আসন সহ, সেখানে সরকার দলের সদস্য সংখ্যা সবচেয়ে বেশি। কাজেই ওই দল থেকে যিনি মনোনয়ন পাবেন ওনারই রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি। আমার কাছে মনে হয় না এটা কোনো ব্যতিক্রম হবে। আর ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম স্থানীয় সরকার নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, পাশাপাশি সংসদ নির্বাচন নিয়েও আমরা বেশ কিছু তথ্য জানতে পারলাম নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিমের কাছ থেকে। আমরা আবারও ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আলোচনা করতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।